শুভ, চলো আমরা বিয়ে করে ফেলি। তা না হলে আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। কি যা তা বলছো মেঘা? আর তুমি এসব পোশাকে এখানে কি করছো? শুভ, আজ আমার বিয়ে ছিল, আমি ওখান থেকে পালিয়ে আসছি তোমার কাছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ চলো। জাস্ট শ্যাট আপ মেঘা, তোমার অনেক পাগলামি সহ্য করেছি। আর না, জাস্ট গেট আউট। শুভ, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই রিয়েলি লাভ ইউ। মেঘা, এটা কখনো সম্ভব না। চিল্লিয়ে। কেন সম্ভব না? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি মিথ্যা বলছো, তুমি কাউকে ভালোবাসবে আর আমি জানবো না? এ হতে পারে না। দেখো মেঘা, আমি এ কথা কাউকে বলিনি। আমি সত্যি বলছি, আমি কলিকে ভালোবাসি। ও আমার প্রথম ভালোবাসা আর ওই আমার শেষ ভালোবাসা। ভালোবাসা জোর করে হয় না। তুমি আমার জীবনে আসার বহুত আগে থেকেই ওকে আমি ভালোবাসি। ও আমাদের কলেজের না, তাই তুমি ওকে কখনো আমার সাথে দেখোনি। কিন্তু আমি সত্যি বলছি। না না না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। তুমি শুধু আমার, চলো আমার সাথে। শুভর হাত ধরে টেনে নিতে চাইলো। একবার আমাকে বিয়ে করো, আমি এত ভালোবাসা দিব তুমি ওই কলিফলিকে ভুলে যাবে। চলো। এবার শুভর ধৈর্যের বাণ শেষ হয়ে গেল আর মেঘাকে কষে একটা থাপ্পড় মারল। বেয়াদব মেয়ে, কখন থেকে এক কথা বলছি কানেই যায় না তোর? এই, তুই এত বেহায়া কেন বলতো? বেহায়া মেয়েদের আমার একদম পছন্দ না। দূর হ আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবি না। আমি তোর মরা মুখও দেখতে চাই না। এরপরও যদি আসিস, আমি নিজেই তোকে মেরে ফেলবো। এরপর মেঘা ওখান থেকে চলে যায়। আমিও একসময় ওকে ভুলে যাই। আমি যদি জানতাম ও সত্যি সত্যি আত্মহত্যা করবে, তাহলে ওকে একা যেতেই দিতাম না রুদ্র। আমি মেঘাকে ভালোবাসি না তাই বলে ওর মৃত্যু চাইনি। এরপরও যদি তোর মনে হয় এতে আমারই দোষ, তাহলে আমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে কলির পিছনে কেন লাগলি? ও তো তোর কোনো ক্ষতি করেনি। কেন একটা নিরীহ মেয়েকে মারতে চাইছিলি? লিরিবি, তাচ্ছিল্য স্বরে বলল। আবারও উচ্চস্বরে রুদ্র হেসে উঠল। ওর সব থেকে বড় দোষ হলো ও শুভ চৌধুরীকে ভালোবাসে। আমি মেঘার ডায়েরির পড়ে জেনেছি ও যে তাকে ভালোবাসে। এরপর আমার আর বুঝতে বাকি রইল না। ওর সাথে এতদিন যাচ্ছিল তার কারণে তুই ওর ভালোবাসাকে দাম দেওয়ার প্রয়োজন মনে করিসলাই। তাই আমিও তোর থেকে, তোর সব থেকে প্রিয় মানুষটি তোর ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলাম। আর আমার কাজ সহজ করে দিয়েছিল আরুষি। আমি আরুষির মাধ্যমে তোর প্রেম কাহিনী শুনেছি। আর সেদিন থেকেই প্ল্যান করে আসছিলাম যে আমি তোকে এমন শাস্তি দেব যাতে তুই বেঁচে থাকতেও মরে যাস। আমি এমন একটা সুযোগের জন্যই তোর সাথে ছায়ার মতো লেগেছিলাম এতদিন। রাজনীতিতে যোগ দেওয়ার প্রধান লক্ষ্য ছিল তোর থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আমি যখনই কিছু করতে পারছিলাম না তখন আরুষিকে আল্লাহর আমার কাছে পাঠিয়ে দেয়। আরুষিও তার অপমানের বদলা নিতে চাইছিল, তাই দুজনে মিলে কলিকে মারার প্ল্যান করি। আমি চেয়েছিলাম তুই কলির মৃত্যু নিজের চোখে দেখতে, হয়তো শিকার এত কাছে থাকতেও সত্ত্বেও স্বীকার করিলে এতদিন। শুধু অপেক্ষায় ছিলাম সঠিক সময় কিছু হঠাৎ করে তুই বদলে যেতে লাগলি, কলি থেকে দূরে সরে যেতে লাগলি। তাই বুঝতে পারছিলাম না কি করব। আর এই স্টুপিড গার্ল আরুষি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আর এই কেক দিয়ে আমার সব প্ল্যান নষ্ট হতে লাগলো। আমি বুঝতে পারলাম তুই হয়তো সব কিছু বুঝে গিয়েছিস, কারণ আমার জানা মতে এতটা বোকা তুই না। হয়তো কলিকে সেভ করতে নিজে কলি থেকে দূরে সরে গিয়েছিস, কিন্তু দেখ ভাগ্য একবার আমার সাথে ছিল, তাই তো কলিকে সেদিন পালিয়ে এসে তোর সাথে দেখা করতে চলে এলো, ঠিক আমার বোনের মতো। আর এই সুযোগেই ছিলাম আমি, কিন্তু আফসোস এত বড় দুর্ঘটনার পরেও মরেনি ও। হসপিটালে করিডোরে আসলাম। আমিরের হাতটা ধরে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে শুভ। চোখ তার ছলছল, মন আজ ভীষণ অপরাধে আবদ্ধ। কলির সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার জন্য নিজেকে দায়ী করছে। তার সাথে নিজের অপরাধগুলো ওকে ভেতর থেকে অনেক বেশি পোড়াচ্ছে। শুভ মনে হচ্ছে এখন হয়তো কলির জীবনে না আসলে এমন কোনো কিছুই হতো না। জীবনটা অনেক সহজ হয়ে যেত কলির জন্য। মেয়েটি প্রত্যেকবার ওর অপরাধের শাস্তি ভোগ করে। শুভ আনমনে ভাবে, ওর জীবনের সাথে কলিকে না জড়ালে হয়তো স্নিগ্ধ সকালে ফুটন্ত কোনো ফুলের মতো আস্তে আস্তে নিজের সুবাস ছড়াতো কলি। হয়তো প্রজাপতির মতো চারিদিকে রং ছড়িয়ে ডালে ডালে উড়ে বেড়াতো মুক্ত নয়নে।
থাকতো না কোনো ভয়, কোনো সংশয়। জীবনকে ভালোবেসে নিজেকে গুছিয়ে রাখত। শুভ যেন কলির স্নিগ্ধ সকালে হঠাৎ করে অমাবস্যার সেই অন্ধকার, যার চারদিকে কেবল ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকারের অতুল গহ্বরে ওর কলি হারিয়ে যায়। কলির এই অন্ধকারে নিমজ্জিত হবার কারণ শুভ। কলির কাদার কারণও আজ শুভ। কলির জীবনের সকল কষ্টের কারণও আজ শুভ। তবু মন যে স্বার্থপর, এই মন কলিকে ছাড়া কিছুই ভাবে না, আর ভাবতেও চায় না। কলিকে ছাড়া কিছুই ওর চাওয়ার নেই। বেঁচে থাকার জন্য যেমন একটু স্বপ্ন, একটু অনুপ্রেরণার প্রয়োজন, তেমনই শুভর প্রয়োজন কলির। কলিকে ছাড়া বেঁচে থাকার স্বপ্ন সে তো স্বপ্নও ভাবে না। আসলাম আমিরকে নিজের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করলো শুভ। কারণ আসলাম আমির মেয়েকে নিয়ে অনেক চিন্তিত। আর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণও অবশ্যই আছে। তার ছোট মেয়েটাকে এ বয়সে কত কিছু না সহ্য করতে হচ্ছে। কলির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত, খুব বেশি চিন্তিত এখন। আসলাম আমিরকে আশ্বাস দিতে এগিয়ে এলো শুভর পুরো পরিবার। কলিকে শুভর বউ বানিয়ে নিয়ে যেতে চায় চৌধুরী পরিবার। কলির প্রতি শুভর সীমাহীন ভালোবাসা দেখে আসলাম আমিরের মনও গলে গেল। শুভই হয়তো কলির ভাগ্যে ছিল। এসব মনে করেই সেও বিয়েতে রাজি হয়ে গেল, শুভকে আপন করে নিল। শুভ মনে মনে আজ অনেক খুশি। আরশি আর রুদ্রকে তাদের অপরাধের শাস্তি দিয়ে দিয়েছে। রুদ্রকে কঠোর শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু রুদ্র এমনই অনেক কিছু হারিয়েছে, তাই ওর প্রতি কিছু সহানুভূতি আজ করলো শুভ। ওদের শাস্তি আইনি প্রসেসিংয়ে চলবে। শুভ ভেবেছিল এখন সব ঠিক হয়ে গিয়েছে, সবাই সত্যটা জেনে গিয়েছে কেন শুভ এতদিন এসব করেছে। আর সব থেকে বড় কথা, কলি আর ওর সম্পর্কটা সবাই মেনে নিয়েছে, কিন্তু শুভ এখনও জানে না মক্কা এখনও বহুদূর। আজ 1 সপ্তাহ হয়ে গেল কলি এখনও হসপিটালে, কিছুটা সুস্থ এখন, তবে শুভ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কোনোভাবে কলির সাথে কথা বলতে পারছে না। সব খুলে বলার পরও কলির অভিমান এক চুলও সরেনি। শুভ বুঝতেই পারছে না কলি কেন এখন অভিমান করে বসে আছে। শুধু শুভ না, কলি ওর বাবা আমির সাহেবের সাথে কথা বলছে না। তিনিও মেয়ের মতিগতি বুঝতে পারছে না। এই কয়দিনে কলি শুধু ওর মায়ের সাথে আর মামুনির সাথে টুকটাক যা কথা বলার বলেছে, আর বাকিদের সাথে শুধু হ্যাঁ না বলে কাটিয়ে দিল। শুভর সাথে একদমই কিছু বলেনি। কলির এমন আচরণে শুভ প্রথমে মেনে নিলেও এখন মানতে পারছে না। এদিক দিয়ে কলি বাসা যাওয়ার জন্য জিদ ধরে বসে। মামুন অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কলি কিছুই বুঝতে চায় না। তাই মামুন বাধ্য হয়ে শুভকে ফোন করে, কারণ শুভর অনুমতি ছাড়া কলিকে এখান থেকে নিতে পারবে না কেউ। শুভ বুঝতে পারে কলি এসব কেন করেছে। শুভর থেকে পালাতে চায় কলি, তাই শুভ মনে মনে কিছু চিন্তা করে রাখে। আজ কলিকে ডিসচার্জ দিয়ে দেবে ডাক্তার, শুভ রিকোয়েস্ট করেছে। তবে কলির হাত, পা আর মাথার ব্যান্ডেজগুলো খুলতে এখনও সময় লাগবে। এগুলো ডাক্তার বাসায় এসে খুলে দিয়ে যাবে বলে জানায়, আর 2 দিন পর পর চেক আপ করে আসবে। ডাক্তারের কথার ভরসা করে শুভ কলির ডিসচার্জ পেপারে রেডি করতে বলে। ডিসচার্জের কথা শুনে কলি অপেক্ষা করছে ওর বাবা মা বা মামুন কখন আসবে। কিন্তু কলির ভাবনা ছেদ করে রুমে প্রবেশ করে শুভকে দেখে কলি মুখ ঘুরিয়ে ফেলে জানালার দিকে। তা থেকে শুভর মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি, জান এখন থেকে দেখবে। শুভ প্যান্টের পকেটে হাত রেখে ধীর পায়ে কলির শয্যার কাছে দাঁড়িয়ে অপলক নয়নে তাকিয়ে থাকে ওর নিজস্ব বাগানে ফুটন্ত কলির দিকে। যেন কতদিনের তৃষ্ণার্ত শুভ চোখ দিয়ে নিজের মনের সকল তৃষ্ণা নিবারণে ব্যস্ত। চাতক পাখির মতো ওর মনটাও আজকাল ছটফট করে এই ফুটন্ত কলির সুবাস প্রাণ ভরে নিতে, এর ঘ্রাণে নিজেকে বিমোহিত করতে। আর এদিক দিয়ে কলির রাগে শরীর চলছে। শুভকে সময় শাসাই করেনি, তাই অন্যদিকে মুখ ঘুরে মনে মনে ভাবছে সকাল সকাল উনি কোথা থেকে এলো। যাদের আসার কথা তাদের তো কারো খবর নেই। উনি মেঘনা চাইতে বৃষ্টির মতো হাজির হয়ে পড়েছে। কলি যখন এসব চিন্তায় মগ্ন, তখনই শুভ আচানক কলিকে কোলে তুলে হাঁটা শুরু করলো। কলি যেহেতু শুভর সাথে কথা বলে না, তার নামার জন্য হাত পা ছড়াছড়ি করতে লাগলো। কলিকে এমন লাফালাফি করতে দেখে শুভ মুচকি হেসে বলল, জানি তুই কথা বলবি না, কিন্তু এমন ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? এমন করলে আমি কিন্তু তোকে আছাড় মেরে নিচে ফেলে দিব। তখন হাত পায়ের সাথে কোমর ভেঙে গেলে আমাকে কিন্তু দোষ দিতে পারবি না। অবশ্য আমার জন্য ভালোই হবে, তোকে সবসময় কোলে কোলে রাখবো। কি বলিস? শুভ ভ্রু নাচিয়ে কলিকে ইশারায় করল। শুভর উপর এই মুহূর্তে করা রাগ উঠছে কলির, কিন্তু যত কিছুই বলুক সে শুভর সাথে কথা বলবে না। না মানে তো না, দুনিয়া ধ্বংস হয়ে যাক, কলির হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, তবুও কোনো কথা বলবে না।
শুভ কলিকে গাড়িতে বসিয়ে নিজেও কলির পাশে বসে গাড়ি চালাতে লাগলো। কলি ভেবেছে শুভ হয়তো কলিকে মিলাদের বাসায় নিয়ে যাবে, আর ওর বাবা মাও হয়তো ওখানে ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু কলি কাশ্মীর কালেও ভাবেনি শুভ ওকে নিজের বাসায় নিয়ে আসবে। তাই অবাকের সপ্তম পর্যায়ে ছিল যখন শুভ গাড়িটা চৌধুরী বাড়ির সামনে এসে থামলো। কলি মনে মনে ভেবে পাচ্ছে না শুভ ওকে এখানে কেন আনলো। শুভ আবার কলিকে কোলে তুলে নিল। এবার আর কলি কোনো রিয়াক্ট করলো না। কলিকে কোলে করেই শুভ ভেতরে নিয়ে গেল। বাড়ির সবাই যেন তাদের অপেক্ষা করছিল। এতগুলো মানুষের সামনে কলি লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, চৌধুরী বাড়ির লোকজন আনন্দের সাথে কলিকে গ্রহণ করে নিল। শুভ কলিকে নিজের রুমে নিয়ে বেডে শুয়ে দেয়। কলির বুঝতে বাকি রইল না এটা শুভর রুম, কারণ কলির বড় একটা ছবি শুভর রুমের দেয়ালে টাঙানো। কলি এবার রাগান্বিত চোখে শুভর দিকে তাকালো। কলির না বলা কথাগুলো কলির চোখে শুভ স্পষ্ট পড়তে পারছে। তাই কলির পাশে বসে মজাক স্বরে জিজ্ঞেস করে, কি চিন্তা করছিস? ও বাবা মা কোথায়, মামুন কোথায়, আর তুই এখানে কেন? আর এটা কার রুম, তাই তো? কলি চোখের ইশারা বোঝালো হ্যাঁ, এসবই তার চিন্তার কারণ। শয়তান বেটা, বল জলদি, না হলে তোকে স্বপ্নেই খুন করে জেলে যাব আমি। ঠোঁটের কোণায় লেগে থাকা হাসিটা আরো একটু প্রসারিত করে বলল, তাহলে শোন, তোর বাবা মা আর মামুনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছি। আর খুশির খবর হলো স্যার তোর পুরো দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে। যতদিন না তুই পুরোপুরিভাবে সুস্থ হচ্ছিস এখানেই থাকতে হবে। তাই ওরা কেউ আসছে না কেন, এসব চিন্তা বাদ দিয়ে বিশ্রাম কর, ওকে? আর এই রুমটা আমার, আমাদের বিয়ের পর তোর আর আমার হবে। তাই এখন থেকে এই রুমকে আপন করে ফেল। হয়তো ভাবছিস আমার রুমেই কেন আনলাম, কারণ তুই এখনও নিজের হাতে খেতে পারিস না, দাঁড়াতে পারিস না, কাউকে না কাউকে সাহায্যের দরকার পড়ে। তাই তোর যাতে অসুবিধা না হয়, তাই তোকে আমার চোখের সামনে রেখে দিলাম। কি বলিস, আইডিয়াটা জোস না? শুভ এক চোখ টিপ মেরে কলিকে টিজ করে। কলি কথা বলছে না বলে, তা না হলে এত করে শুভ 14 পুষ্টিকে উদ্ধার করে ফেলতো। ফালতু লোক একটা, কি মনে করে নিজেকে? কলির মন তো চাইছে শুভর চুলগুলো সব ছিঁড়ে ফেলতে, টাক বানিয়ে দিতে পারলে আরো ভালো হতো। অসভ্য লোক, আমাকে কি মনে হয় আমি কি ওনার খেলার পুতুল? যখন খুশি আমাকে নিয়ে খেলবে, আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিবে। মিস্টার শুভ, এবার আর এমন হবে না। কলি আর আপনার মায়ায় নিজেকে জড়াতে চায় না, আপনার চোখের চাহনিতেই নিজেকে আর হারাতেও চায় না। শুভ সারাদিন এখন বাসায় থাকে, বাসায় বসে অফিসের কাজ করে। মাঝে মাঝে কলির কাছে অর্পা বা রাহিকে বসে অফিস থেকে ঘুরে আসে। কলির সব কাজ শুভ নিজেই করে। প্রথম প্রথম কলি শুভর হাতে কিছু খেতে চাইতো না, কোনো সাহায্য নিতে চাইতো না, কিন্তু শুভর সাথে পেরে উঠতে পারতো না। কলির ব্যান্ডেজগুলো খুলে ফেলা হয়েছে, এখন নিজে নিজে দাঁড়াতে পারে। কলি যেহেতু এখন সুস্থ, তাই কলির সিদ্ধান্ত নেয় ও আর এখানে থাকবে না। কলি নিজের কথা মাহির আর ইনাবের মাধ্যমে শুভকে বলে। এতদিন কলির এসব সহ্য হলেও এখন আর শুভ নিতে পারছে না। তার রাগে কলির দু বাহুকে চেপে ধরে কলিকে জিজ্ঞেস করে, সমস্যা কি তোর? কথা বলছিস না কেন? সবার সাথে বলতে পারিস, তাহলে আমার সাথে সমস্যা কি বলতে তোর? বল। আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে কলি, আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে বসবো, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না তুই। কিন্তু কলি এখনো নিশ্চুপ থেকে শুভর কাছ থেকে নিজেকে ছুটানোর চেষ্টা করেই যাচ্ছে। খুব শখ না তোর আমার কাছ থেকে দূরে যাওয়ার? তোর শখ আমি মিটাচ্ছি। বলেই শুভ কলির কোমরকে এক হাতে আঁকড়ে ধরে কাছে টেনে দেয়। কিছু বুঝে ওঠার আগেই কলির ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নেয়। শুভ গভীরভাবে কলিকে কিস করতে থাকে। কলি নড়াচড়া করতে চাইলে অন্য হাত দিয়ে কলির পেছনে চুলগুলো আঁকড়ে ধরে। ফলপ্রসূ কলি এক চুল আর লড়তে পারে না। কলির ওপর ওঠা এতদিনের সব রাগগুলো ঝাল কলিকে কিস করে ওঠাচ্ছে। একসময় শুভ কলির ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। পাগলের মতো কলির কালে গলায় কিস করতে থাকে। উন্মাদনায় শুভ কলির জামার পেছনে চেনটা খুলতে নিলে কলি জোরে কান্না করে দেয়। কলির কান্নায় শুভ সম্বিত ফিরে আসে আর সাথে সাথে ছিটকে কলি থেকে দূরে সরে যায়। কলি দুহাত দিয়ে মুখ থেকে কান্না করতে করতে নিচে বসে পড়ে। শুভর মন চাইছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। এমন একটা অযাচিত কাজও কি করে করলো? ও তো কেবল কলিকে কিছুটা ভয় দেখানোর জন্য এমন করেছে, যাতে কলি রিয়াক্ট করে, ওর সাথে কথা বলে। কিন্তু এতদিন পর কলির সংস্পর্শে এসে শুভ নিজেকে সামলাতে পারেনি। শুভ নিজেও ভেবে উঠতে পারছে না কিভাবে শেষ কলির সাথে এমন করলো। কলি কিভাবে কাঁদতে দেখে শুভ এক মুহূর্তেও আর ওখানে দাঁড়ায়নি, চলে গেল রুম থেকে। এদিকে সেদিন রাতে শুভ খুব দেরি করে বাসায় আসে। একটা অদ্ভুত অপরাধবোধ কাজ করে ওর মধ্যে, তাই কলিকে ফেস করতে ভয় লাগে। শুভ যখন রুমে আসে তখন কলি অলরেডি ঘুমিয়ে পড়েছে, যা দেখে শুভ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে।
শুভ নিঃশব্দে ফ্রেশ হয়ে সোফায় এসে শুয়ে পড়ে। এতদিন এভাবেই চলছিল। শুভর রুমে শুভ সোফায় আর কলি বেডে ঘুমাতো। শুভর সাথে একই রুমে থাকতে কলির কিছুটা আপত্তি ছিল বলে রুমের দরজাটা শুভ লক করতো না, যাতে কারো মনে কোনো ধরনের প্রশ্নটা জাগে। রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালেও একটু দেরি করে ঘুম ভাঙে। চোখ খুলে বেডের দিকে তাকিয়ে দেখে কলি নেই। তার মানে কলি অনেক আগে উঠে গিয়েছে। আজ কলির সাথে কথা বলা দরকার ওর। এমনি মেয়েটার মনে পাহাড় সমান অভিমান জমেছে। তার উপর কাল আমার এমন আচরণে হয়তো ও কষ্টও পেয়েছে। ওকে সরি বলা দরকার, তাও খুব শীঘ্রই। এসব ভাবতে ভাবতে শুভ শোয়া থেকে উঠে সোফায় বসলো। সামনে টি টেবিলে কলিকে দেওয়া সেই আংটিটা পায়। আংটিটা সেদিন কলি খুলে শুভকে দিয়ে দিয়েছিল, কিন্তু কলির অ্যাক্সিডেন্টের পর কলি যখন অচেতন ছিল শুভ তা আবারও পরিয়ে দিয়েছিল। তাহলে আজ এটা এখানে কেন? শুভর মন অস্থির হতে লাগলো। আংটিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে কলিকে খুঁজতে লাগলো। কলির বাবা আমির সাহেব আজমাল এবং আজহার চৌধুরীর সাথে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আর এই ফাঁকে কলি বাড়ির সবার থেকে বিদায় নিয়ে নিল। শুভকে সিঁড়ি দিয়ে নামতে দেখে কলি ওর বাবাকে তাড়া দিতে লাগলো যাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আমি মেয়েকে নিয়ে চলে যেতে নিলে সিঁড়ির কাছে দাঁড়ানো শুভর দিকে চোখ পড়ে ওর। শুভর বুঝতে আর বাকি রইল না কলি ওর বাবাকে আসতে বলেছে, তাহলে স্যার ওকে না বলে কখনোই নিতে আসতো না। শুভর পুরো শরীর রাগে লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কলিকে কষে একটা থাপ্পড় দিতে পারলে মনে হয়েছে কিছুটা শান্তি পেত। নিজেকে শুভ অনেক কষ্টে কন্ট্রোল করে দেয়, কারণ এই মুহূর্তে এমন কিছু করা মানে কলিকে একেবারের জন্য হারিয়ে ফেলা। কলির পিতা কিছুক্ষণ দাঁড়িয়ে শুভর সাথেও কথা বলে। শুভ থেকে বিদায় নিয়ে বাহিরের দিকে পা বাড়ালে কলিও বাবার সাথে সাথে যেতে নেয়, কিন্তু শুভ মাঝপথে কলির হাতটা ধরে ফেলে। কলিও শুভকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ড্রয়িং রুম থেকে সবাই এক এক করে চলে যায়, যার যার রুমে চলে যায়। শুভ কলির হাতটা শক্ত করে ধরে আছে বলে কলি ছাড়াতে না পারে। শুভকে অনুরোধ করে বলল, শুভ ভাইয়া হাতটা ছাড়ুন। এতদিন পর কলির কণ্ঠ শুনে মুহূর্তের মধ্যে আবেগ চোখ দুটো ছলছল করে ওঠে শুভর। কিন্তু পরক্ষণে মনে পড়ে কলির বলা শুভ ভাইয়া কথাটি। তার মানে কি? তাহলে কি কলি শুভকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? শুভর মনটা ক্ষতবিক্ষত হতে লাগলো কলির এমন আচরণে। শুভ এখনো হাত ছাড়ছে না দেখে কলি আবারও অনুরোধ স্বরে বলল, প্লিজ ছাড়ুন আমায়। এতদিন আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঋণ শোধ করার মতো নয়, তবে আমি দোয়া করব আপনি জীবনে অনেক সুখে থাকুন। কলির মুখে এত বড় বড় কথা শুনতে শুভর একদম ভালো লাগছে না। এক মুহূর্তে কলি যেন অনেক বড় হয়ে গিয়েছে। ওর পিচ্ছে কলিটা কোথায় যেন হারিয়ে গেছে। শুভ কলির হাতটা শক্ত করে ধরেই চোখগুলো বন্ধ করে অনুরোধের স্বরে বলল, প্লিজ কলি, আমাকে ছেড়ে চলে যাস না। আই নিড ইউ জান। কিন্তু কলি নিজের মনকে স্থির করে নিয়েছে, তাই শুভর কোনো মিনতি ওর মনকে গলাতে পারল না আজ। শুভর থেকে নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল কলি শুভকে ছেড়ে। আর দিক দিয়ে শুভ কলির যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। আজ শুভ নিজেকে অনেক অসহায় লাগছে। কলিকে হারানোর ভয়টা আবারও বেড়ে যাচ্ছে। কলিকে দূরে যেতে দেখে মনটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গ্রামে চলে এলো কলি ওর পরিবারের কাছে। একটা বারে ওর পিছে তাকালো না। হয়তো তাকালে দেখতে পারতো দুটো চোখের অশ্রু বৃষ্টি হয়ে নেমেছে ওর যা ব্যথিত হয়ে। গ্রামে এসেও কলি সবসময় চুপচাপ থাকে। আগের মতো সেই চঞ্চলতা ওর মধ্যে দেখতে পায় না কেউ। গত কয়েক মাসের শুভর দেওয়া কষ্টগুলো কলি মনের ঘরে বন্দি করে তালা দিয়ে রেখেছিল। তাই তো কষ্টগুলো ভুলে শুভকে আপন করতে পারছে না আবার। আর এখন তো মনে হয় চাবিটা কোথাও হারিয়ে ফেলেছ, যাতে মনের ঘরে কেউ আর ঢুকতে না পারে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। কলি শুভর সাথে আর কোনো যোগাযোগ করলো না, কিন্তু শুভ চেষ্টা করেও ব্যর্থ হলো বারংবার। একদিন সকালবেলা বসার রুম থেকে কারো শোরগোল শুনে কলির ঘুম ভেঙে যায়। বসার রুমে কে আছে আর তার সাথে ওর বাবার বাকবিতণ্ড শুরু হয়েছে কেন তা দেখার জন্য সেদিকে পা বাড়ায়, কিন্তু দরজার কাছে এসে তাদের কথা কর্ণপাতে আসতে কলি থমকে দাঁড়ায়। চেয়ারম্যান আত্মার ছেলে শাহিন এসেছে, যার সাথে কলির বিয়ে হবার কথা ছিল। চেয়ারম্যান কলির বাবাকে অনেক কটু কথা শোনাচ্ছে, যা তা বলে অপমান করেছে। একসময় শাহিন ছেলেটি তার বাবাকে চুপ করতে বলে, নিজেই বিনম্র স্বরে বলা শুরু করে, স্যার, আমি জানি এসবের জন্য আপনি মোটেও দায়ী নন, কিন্তু আপনাকেও মানতে হবে আপনি আমার সাথে অন্যায় করেছেন। আপনি এক সময় আপনি স্যার ছিলেন, তাই যথেষ্ট সম্মান করি আপনাকে। তাই আপনার কথা চিন্তায় করে কলিকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। গ্রামের মানুষ নানার কথা কান না দিয়ে এমন বিশ্বাসও করিনি, কারণ কলিক আপনার মেয়ে, আপনার শিক্ষায় বড় হয়ে উঠেছে। কিন্তু সে বিশ্বাসের প্রতিদান আমাকে সবার সামনে অপমান হতে হলো। বলুন তো স্যার, এতে আমার কি দোষ ছিল? কলির পিতা মাথা নিচু করে সব কথাগুলো শুনে যাচ্ছে। এছাড়া আর তো কোনো উপায় নেই। তার মেয়ে ভুল করেছে,
অবশ্যই এর কারণ তিনি নিজেও কিছুটা। মেয়েকে বিয়ের জন্য এতটা জোরাজুরি না করলে এমন কোনো কিছু ঘটার সম্ভাবনা ছিল না। কিন্তু এখন শাহিনের কাছে তার পরিবার দোষী। নিজের বাবাকে এভাবে সবার সামনে মাথা নিচু করে থাকতে দেখে কলির বুকটা মোচড় দিয়ে উঠল। তার ভুলের শাস্তির দরুন আজ তার পিতাকে এসব শুনতে হচ্ছে। কিন্তু কেন? ওর পিতা তো কিছু করেনি, বরং সব দোষ ওর। তাহলে শাস্তি ওর পাওয়ার যোগ্য। শাহিন বসা থেকে উঠে দাঁড়ালো। আমি এখনও কলিকে বিয়ে করতে রাজি আছি, তবে এবার অবশ্যই কলিকের মতামত জেনে আপনি ওর সাথে ভালোভাবে কথা বলেন, ভেবে চিনতে জানাবেন আমায়। আমি অপেক্ষায় থাকবো আপনার জবাবে, স্যার। শাহিন চলে যাওয়ার পরপরই আসলাম আমির কিছুটা চিন্তায় ডুবে গেলেন। এখন কি করবে তিনি? শাহিন ছেলেটা ভালো, বাবার ভাইয়ের মতো না, তাই তো কলিকে বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কলি শুভকে ভালোবাসে, তাই শাহিনের কথা এখন আর চিন্তা করে লাভ নেই। আমি কালই গিয়ে ওকে বুঝিয়ে না বলে আসবো, ও নিশ্চয়ই আমার মতামতের বিরোধিতা করবে না। আচানক কলির কণ্ঠ শুনে আসলাম আমিরের ধ্যান ভাঙে, আর কৌটো চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়ের কথা অবাকের চরম সীমায় পৌঁছে গেলেন। একটু আগে কলি বলল ও নাকি শাহিনকে বিয়ে করতে চায়। আসলাম ভড়কে গেলেন কিছুটা। এসব কি বলছিস তুই? তুই তো শুভকে। আর বলতে দিল না কলি, তার আগে কথা কেড়ে নিয়ে স্পষ্ট জানালো। শুভ আমার অতীত ছিল, তাই আর ওনাকে নিয়ে ভাবতেও চাই না। আমি তোমার পছন্দের ছেলের সাথেই বিয়ে করতে রাজি বাবা। তুমি বিয়ের সব ব্যবস্থা করো, আর চিন্তা করো না এবার আমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি অনেক ভেবে দেখেছি বাবা, তুমি ঠিকই বলতে। আকাশের চাঁদকে দূরে থেকে দেখেই মন ভরতে হয়, তাকে কাছ থেকে ধরার স্বপ্ন করতে নেই। শুভ আমার কাছে আকাশের সেই চাঁদের মতো, যতই ধরতে চেয়েছি আমি কেবল কষ্ট পেয়েছি। আর কোনো কষ্ট নিতে পারবো না, আর না তোমাদের কষ্ট দিতে পারবো। আমার জন্য অনেক অপমান সহ্য করেছো, আর না, এবার সব ঠিক হয়ে যাবে। কলির বাবা কলির দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। কিছু মুহূর্ত পলক ফেলতেও যেন ভুলে গেল। ভাবছে মেয়েটা হঠাৎ করে কতটা বড় হয়ে গেল, বড়দের মতো কথা বলছে, নিজের আবেগ অনুভূতিগুলো কি সুন্দর করে লুকিয়ে ফেলছে। কিন্তু কলির হঠাৎ এই বদলে যাওয়া কি শুভ মেনে নিবে, নাকি কলির জীবনে আরেক ঝড়ের আহ্বান এটা? কলির বাবা কিছুই বুঝতে পারছে না কি করবে। ব্যাপারটা শুভকে জানানো দরকার মনে করলো, তা না হলে অন্য কারো থেকে শুভ জানতে পারলে ভুল বোঝাবুঝি আরও বাড়বে। তাই আমির সাহেব শুভকে ফোন করে সব বলে। শাহিনকে বিয়ের জন্য কলি রাজি হয়ে গেছে। এই কথা শুনে শুভর কপালের রগগুলো রাগে ফুলে গেল। ফর্সা মুখটা কেমন অগ্নিরূপ ধারণ করলো মুহূর্তে। সব কথা শুনে ফোনটার সামনের দেয়ালে সজোরে আছাড় মারল শুভ। সাথে সাথে ফোনটা ভেঙে চুরমার হয়ে গেল। শুভ এখনই কলির সাথে দেখা করতে যাবে বলে বের হতে নেয়, আর তখনই ফাহিম এসে বাধা দেয়। রিল্যাক্স ইয়ার, শান্ত হো। কিভাবে শান্ত হব বল? হাজারবার সরি বলেছি, মাপ চেয়েছি, কিন্তু কিছুই শুনতে চায় না ও। এতটুকু একটা পিচ্চি মেয়ে শুভ চৌধুরীর মন নিয়ে খেলবে আর আমি তাকে খেলতে দিব? অনেক হয়েছে। এতদিন বাধ্যগত ছিলাম, এখন না হয় একটু অবাধ্যই হব। ওর সব ভীমরতি আমি দূর করে ছাড়বো। শুভ, আগে আমার কথা শোন। যদি ভালো না লাগে তখন যা খুশি করিস। বল তাড়াতাড়ি। এরপর ফাহিম সব খুলে বলে। ফাহিমের কথা শুনে শুভ একটা বাঁকা হাসে, তার মানে ফাহিমের কথা পছন্দ হয়েছে। ওকে, তাহলে এটাই হবে। এদিক দিয়ে আজ থেকে আবার শুরু হলো কলির বিয়ের সকল আয়োজন। প্রথমবারের আয়োজন তেমন জাঁকজমক না হলে এবার অনেক আয়োজন করা হয়েছে। কলিদের বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাড়ির পেছনে খালি জায়গা কলির হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সকাল থেকে কলিদের বাসায় মেহমানদের আনাগোনা দেখা যাচ্ছে। সকাল থেকে হাতে মেহেদি দিয়ে বসে আছে কলি, এক দৃষ্টি তাকিয়ে আছে মেহেদির ডিজাইনের দিকে। হয়তো মেহেদির ডিজাইনে এস অক্ষরটি কলিকে না চাইতেও শুভর কথা ভাবাচ্ছে। কত না স্বপ্ন ছিল এই দিনগুলো নিয়ে ওদের। একদিন শুভর নামে মেহেদি হাতে দিবে কলি, কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে শাহিন নামে মেহেদি দিতে হলো। কলি যতই মুখে বলুক শুভকে এখন আর ভালোবাসে না, কিন্তু মনকে তো কলি বোকা বানাতে পারবে না। এসব ভাবতে ভাবতে কখন যে দুফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়লো কলি বুঝতেই পারলো না। হঠাৎ রুমে শিলা মিলা আর ওর কয়েকজন কাজিন প্রবেশ করলো। ওরা কলিকে রেডি করাতে এসেছে। কলিকে আজ হলুদের জন্য নীল রং গোল্ডেন পাড় একটা শাড়ি পরানো হলো। নকল ফুলের বদলে আসল ফুল দিয়ে কলিকে সাজিয়ে দিল। অদ্ভুত সুন্দর লাগছে কলিকে। কলি নিজেকে যেন নিজেই চিনতে পারছে না। হলুদের জন্য তৈরি হয়ে কলি একা বসে আছে নিজের রুমে, আর কাজিনরা কিছুক্ষণ পর এসে তাকে নিয়ে যাবে বলল। আলতা দেয়া পাগুলোর দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ পুরো বাড়ির কারেন্ট চলে গেল।
কলির ভয় লাগা শুরু হলো। কলি অন্ধকারে একদম থাকতে পারে না। এই অন্ধকারে কলির অস্থিরতা বেড়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেল। কলি ভাবলো কেউ এসেছে ওর পাশে থাকার জন্য, তাই জিজ্ঞেস করলো কে। কোনো উত্তর পেল না। এবার কলির ভয়টা আরো বেড়ে গেল। ভয় কলির হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলো। কলি দাদির কাছে ছোটবেলায় শুনেছিল গায়ে হলুদ নিয়ে কিছু কুসংস্কার গল্প। হলুদের ঘ্রাণে নাকি অশুভ জিনিসগুলো ঘুরঘুর করে কানের আশেপাশে, তাই গায়ে হলুদের পর নাকি কনেকে ঘর থেকে বের হতে দেয়া হতো না। কিন্তু কলি মনে মনে আওলাতে লাগলো। আমি না এখনো গায়ে হলুদ ছুঁয়েও দেখিনি। তাহলে তবে যাই হোক, কলি কখনো এগুলো বিশ্বাস করেনি। কিন্তু আজ মনে হচ্ছে ওর দাদির কথাই হয়তো ঠিক। কারণ একটু আগে কিছু একটা হেঁটে অন্ধকারের মাঝেও তার সামনে ধীর পায়ে এগিয়ে আসছে। কলি না দেখেও এটা অনুভব করতে পারছে। ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে কলি বারবার জিজ্ঞেস করার পরও যখন সামনের ছায়াটা কিছুই বলছে না, তখন কলি নিঃসংকোচ ভেবে নিল এটা কোনো মানুষ হতেই পারে না, নিশ্চয় কোনো জিন বা ভূতের কাজ। তাছাড়া চারিদিকে এতক্ষণ যে শোরগোল কানে আসছিল তাও এখন নেই। চারপাশ যেমন ঘুটঘুটে অন্ধকার, তেমনি নিস্তব্ধ। কিছুক্ষণ আগে বিয়ে বাড়ি যেন শূন্য বাড়িতে পরিণত হয়েছে। এসব ঘটনা আদৌ কি সত্যি, নাকি সবকিছু কলির শুধুই ভ্রম? কলি বিভ্রান্তে পড়ে গেছে। ওর মস্তিষ্ক এই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে। মনের মধ্যে হাজারো কল্পনার পাহাড় গড়ে কলি ভয়ে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রাখলো, আর ফিসফিসিয়ে বারবার কালিমা পড়ে আল্লাহর শরণার্থ কামনা করছে। এদিকে আচানক কপালে কারো উষ্ণ ঠোঁটের স্পর্শ পেতেই মৃদু কেঁপে উঠল। সিঁড়ি দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কলির শরীরের। পশমগুলো কেমন কাটার মতো দাঁড়িয়ে গেল। আবেশে কলির চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কারণ কলির কাছে এই স্পর্শ কেন জানি চেনা চেনা লাগছে। সে উষ্ণ ঠোঁট দুটি কলির গালে নেমে আসলো, শুষে নিল কলির কষ্টের শেষ জলটুকু। কলির মুখে তখন অস্পষ্টভাবে বের হয়ে আসে একটি নাম, শুভ। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও কলি তখনও চোখ খোলার সাহস পেল না। এবার কারো হাতের শীতল স্পর্শ তার কপালে গালে অনুভব করলো। কলি আর সহ্য করতে পারল না। ভয়ে এবার জোরে একটা চিৎকার দিল, আর সাথে সাথে কারেন্টে চলে গেল। বাইরের শোরগোল ও আবার আগের মতো শোনা যাচ্ছে। কলি বিস্ময় নিয়ে চোখ খুলে দেখে সামনে কেউ নেই। পুরো রুম ভালো করে পর্যবেক্ষণ করে, কিন্তু আসলেই কিছু নেই। হঠাৎ দরজা খোলার শব্দে কলি আবারও ভয়ে গিলে পিলে চমকায়। সামনে তাকিয়ে দেখে শিলা ও মিলি আপু রুমে প্রবেশ করছে। শিলা রুমে প্রবেশ মাত্রই কলিকে তাড়া দিতে লাগলো। শিলা, বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল। তোমরা তখন কোথায় ছিলে? কিছুটা চিন্তিত স্বরে প্রশ্ন করলো কলি। এ মা, কোথায় আবার? আমরা তো তোর রুমের বাইরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তুই কোনো এমন প্রশ্ন করছিস? কি হয়েছে? কিছু লাগবে তোর? আমার রুমের বাহিরেই যদি দাঁড়িয়েছিলে, তাহলে কারেন্ট যাবার পর আমি যে এত জোরে চিৎকার করে তোমাদের ডাকছিলাম, কেন আসলে না? তোমাদের জানা ছিল না আমি অন্ধকারে কতটা ভয় পাই? তবুও এমন করলে কেন? কারেন্ট কারেন্ট কখন গেল? শিলা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো। আর কারেন্ট যাবেই বা কেন? আর বাই এনি চান্স তুই যেও থাকে, তাহলে চাচা তো বাড়িতে জেনারেটরও লাগিয়েছে। কারেন্ট যাওয়ার কিছু মুহূর্ত পরই তো এসে পড়তো। বিশ্বাস না হলে মিলি আপুকে জিজ্ঞেস কর। মিলিও মাথা নাড়িয়ে শিলার কথায় সায় দিল। কিছুটা কাছে এসে কোলের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। কিন্তু তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো কলি? তোমরা সত্যি বলছো কারেন্ট যায়নি? তাহলে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ওসব কি ছিল? শুধু কি কল্পনা নাকি ভ্রম? বাদ দে এসব। হয়তো বিয়ের টেনশনে এমন উদ্ভট চিন্তা ভাবনা মনে আসছে। এখন নিজেকে কিছুটা ঠিক করে বাহিরে চল। কোলের মন না মানলেও পরিস্থিতির চাপে পড়ে ওদের সব কথা বিশ্বাস করে নিল। নিজে কিছুটা শান্ত করার বৃথা চেষ্টা করলো। মনে মনে আওড়াতে লাগলো, হয়তো সত্যি এসব আমার কল্পনা। আমি একটু বেশি টেনশন করছি। কোলে সব ভুলে বাইরে যাওয়ার আগে শেষবার আয়নায় নিজেকে একবার দেখে নিল। আর আয়নায় নিজেকে দেখেই কলি শক। পেছনে ঘুরে দ্রুত কদমে মিলির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপু, আমি যদি স্বপ্নই দেখে থাকি, তাহলে এসব কে করেছে? আমার মুখে হলুদ কে লাগালো? মিলি বিস্ময়ে চোখে কলির দিকে তাকিয়ে আছে। কলির মুখে হাত দিয়ে এবার কিছুটা বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো, কলি, তুই ঠিক আছিস তো বোন? এমন আজব আজব কথা কেন বলছিস? তোর মনে নেই ওই
হলুদ তো খালা আমাদের সামনে তোকে লাগিয়ে গেল কিছুক্ষণ আগে। খালা কাজের জন্য হয়তো হলুদ দিতে পারবে না, আর তুই তো জিদ করলি সবার আগে খালাই যেন তোকে হলুদ দেয়, আর সেই কখন ধরে কি সব বলছিস। আমার মনে হয় মিলি আপু ও শুভর তোকে পাগল হয়ে গিয়েছে। এমনিও তো এই বিয়েতে রাজি হবার পর থেকে আমার মনে হয়েছিল অ্যাক্সিডেন্টে কলির মাথাটা মনে হয় গেছে। এবার আমি নিশ্চিত আমার ধারণাই ঠিক। দেখতে পারছো না কখন ধরে কী সব আবোল তাবোল বকেই চলছে। দেখো বাইরে গেলে বলবে আর শুভ এখানে কি করছে। কলি কিছুক্ষণ ফেলিয়ে মিলি আর শিলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি তার মাথা খারাপ হয়ে গেল নাকি, না হলে সত্যি এমন আজগুবি কথাবার্তা কেন বলছে। আমি কি সত্যিই শুভর শোকে পাগল হয়ে যাচ্ছি? তাহলে তো শুভকেও দেখতাম। কোথায়? সকাল থেকে তো শুভকে একবারও দেখতে পেলাম না। মিলি ও শিলা আবারও তাড়া দিতে লাগলো কলিকে বাইরে যাওয়ার জন্য। তাই কলিও নিজের মনকে কোনো রকম বুঝতে বাইরে বের হলো। ঘর থেকে বের হয়ে কলি অনেকটাই অবাক হলো গায়ে হলুদের বিশাল আয়োজন দেখে। শামিয়ানা টানিয়েছে, তার নিচে পাতানো চেয়ারে সবাই বসে আছে। সিরিজ বাতির মতোই চারদিকে লাইন ধরে সাজানো ছোট ছোট বাল্ব, কিছু কিছু জায়গায় ফুল দিয়েও ডেকোরেশন করা হয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু, কিন্তু এত কিছু রেখে সবার দৃষ্টি এখন কলির দিকে। কলি এক পা করে সামনে বাড়ছে বিভিন্ন ফুল দিয়ে তৈরি সামনে স্টেজটার দিকে, আর দুই সাইড থেকে সবাই কলির দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে মারছে। ব্যাকগ্রাউন্ডের গান বাজছে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বরে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম বরে। সুরমা কাজল পরাও কন্যার ডাগর নয়নে, আলতা বিছাপে রাঙা দুটি রাঙা চরণে। ভরা কলস ছল্লাতে ছল্লাতে ডাঙা হায়নি থল। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বরে। দেখি তোমার বিয়ের বাড়ির নতুন ঝামেলা, সরু পিঠার মিঠার ক্ষীরের নতুন ঝামেলা। তালে তালে সুর তুলে আছে মধুর কথা কও। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বরে। রঙিন পাড়ের শাড়িতে বউ সাজবে যখনই, কন্যা সাজবে যখনই। মন ময়ূরী পেখম মেলে নাচবে তখনই, কন্যা না সাজবে তখনই। পাল দলিয়া মাছ কাঙ্গেতে চলছে যেন নাও। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বরে। নরম নরম বউ। কলির কাছে এসব স্বপ্ন মনে হচ্ছে, আর এখন চিৎকার করে ভীষণ কান্নাও করতে মন চাইছে। শাহিনকে বিয়ে করতে রাজি হয়েছি, তাই বলে এত জাঁকজমকের কি প্রয়োজন ছিল? এরা কেউ কি আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছে না? নিজেকে কতটা কষ্ট করে বিয়ের জন্য রাজি করিয়েছি যাতে শুভ সুখে থাকে। শুভ কখনো আমার সাথে সুখে থাকবে না, কোনো দিক দিয়ে আমি ওর যোগ্য না, তা আমি একটু দেরিতে হলেও বুঝতে পেরে গিয়েছি। তাই তো বিয়েটা তাড়াতাড়ি করতে চাইলাম। আমি জানি আমি অন্য কারণ না হওয়া পর্যন্ত শুভ অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিবে না। এই সব কিছু তো শুভর জন্যই। এটা কি একটুও বোঝে না? এসব ভাবতে ভাবতে এক ফোঁটা চোখের পানি কলির অজান্তেই মেহেদি লাগা হাতটার মধ্যে পড়ল। চৌধুরী বাড়ির সবাই অনেক সেজেগুজে কলির গায়ে হলুদে উপস্থিত হলো। আমির সাহেব ও পুরো চৌধুরী পরিবারকে সযত্নে আপ্যায়ন করতে দেখা গেল। কলি গভীর ভাবনায় ছিল, কিন্তু মাহি ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে 420 ভোল্টেজ ঝটকা খেল কলির সামনে পুরো চৌধুরী পরিবারকে দেখে। তারা কি সুন্দর আমার বাবা মার সাথে হেসে হেসে কথা বলছে। এরা আমার বিয়ে খেতে এসেছে। কি আজব মানুষ। তার মানে এরাও খুশি আমি শুভকে ছেড়ে শাহিনকে বিয়ে করছি বলে। আর শুভ ওই ব্যাটাও কেমন নাচতে নাচতে আমার গায়ে হলুদে এসে পড়েছে। একে দেখে কে বলবে
এই বেটা ছ্যাঁকা খাইছে। ফাল্লা, এইসব দিন দেখার আগে আমাকে উঠায় নিলা না কেন? আমি নাকি এর জন্য নিজের সব কিছু ত্যাগ করছি। এর তো কোনো চিন্তাও নেই। আমার বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে, অথচ দেখো উনি তো আমার বান্ধবী আর কাজিনদের সাথে গায়ে পড়ে পড়ে কথা বলছে। একটু লজ্জা নেই, আর থাকবেই বা কি করে? উনি তো বরাবরই নির্লজ্জ টাইপ মানুষ। কলি সবকিছু মনে মনে ভেবেই চলছে, আর চোখে শুভকে বারবার দেখছে। রাগে কলির শরীর চলছে। মন চাইছে সামনের পুকুরে 3টা ডুব দিয়ে আসি, না হলে এই শুভর বাচ্চাকে পুকুরে চুবাইতে মন চাইছে। এদিক দিয়ে সবাই একে একে কলিকে হলুদ দিয়ে গেল। শুভর বাবা মা হতে শুরু করে চৌধুরী বাড়ির সবাই কলিকে হলুদ দিল, শুধু শুভ বাদে। কলির আশ্চর্যের শেষ সীমানায় ছিল যে এখন দেখলো মাহির, রাহি, মিলা, শিলা, জুই, জবা আরো কিছু ওর কাজিনরা মিলে অনুষ্ঠানে নাচ গান গিয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে ধরে আনন্দ করে যাচ্ছে। কলির এসব দেখে এখন কাঁদতে মন চাইছে, খুব বেশি কাঁদতে মন চাইছে। কলির সব থেকে বিরক্তের কারণ হলো শুভ। শুভ আসার পর থেকে একবারও কলির দিকে তাকায়নি, বরং পুরো অনুষ্ঠান এনজয় করে যাচ্ছে। এ কেমন প্রেমিক আমার! কলি মাথায় হাত দিয়ে বসে ভাবছে। শিলা কলির কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো দোস্ত, তোর কি মাথা ব্যথা করছে? কলি মাথা তুলে শিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হয়তো অনেক কথা বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে শিলাকে, কিন্তু এখন কলি আর কিছুই বলবে না, কারণ কলির এসব কিছু বিশ্বাস হচ্ছে না, সবকিছু কল্পনা মনে হচ্ছে। আর এখন কিছু বললে হয়তো শিলা এবার চিৎকার করে বলবে। কলি পাগল হয়ে গিয়েছে, তার থেকে ভালো চুপ থাকাই। এদিকে কলি রাত ভোর ঘুমাতে পারে নাই, বারবার শুভর কথা মনে পড়ছে ওর। গায়ে হলুদের শুভর অবহেলাগুলোকে ভীষণভাবে পোড়াচ্ছে ওর ছোট মনটাকে। আহত মনে আর মনে ভাবছে, আচ্ছা, আমিও ওনাকে এই কয়েকদিন অনেক অবহেলা করেছি, নিশ্চয়ই তখন ওনারও এমন কষ্ট হয়েছে, তাই তো এমন করে প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। ভালোবাসা মানুষের অবহেলা এতটা বেদনাদায়ক কেন হয়? হয়তো শুভ বকলে মারলেও এত কষ্ট লাগতো না যতটা না তার অবহেলায় পাচ্ছে কলি। সারা রাত নির্ঘুম রাত কাটানোর পর ভোর দিয়ে ক্লান্ত হয়ে কলির চোখ লেগে যায়। অনেক বেলা করে ঘুমানোর পর হঠাৎ কিছু একটা মনে পড়ে লাফ দিয়ে উঠে বসে কলি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বেজে গেছে, অথচ ওকে কেউ ডেকে তোলার প্রয়োজন মনে করে না এখনো। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে কলির মা কলির জন্য খাবার নিয়ে বসে আছে। কলির খেতে একদম ইচ্ছা করছিল না, তবু মায়ের কথায় অল্প কিছু খেয়ে নিল। নাস্তার পর কলিকে একটা সাদা শাড়ি, লাল ব্লাউজ ম্যাচিং করে পরিয়ে দিল ওর বোনরা মিলে। মুখে কোনো মেকআপের ছিটে ফোটা নেই, চুলগুলো ছাড়া শুধু ঠোঁটে লাল লিপস্টিক। এতেই মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা সদ্য কোণে পড়ি। কলি তার মাকে জিজ্ঞেস করলো, এইসব কি? সকাল সকাল আমাকে এভাবে তৈরি করার মানে কি? কলির মা বাহিরে গিয়ে দেখতে বলল, দেখ তো ওরা কি রং খেলা করছে, এসব নাকি ঢাকা শহরের রং তামাশা। আমরা তো বাপু আগে এসব দেখা তো দূরে থাক, শুনিও নি। কলি তার মায়ের কথায় বাইরে এসে দেখে উঠানে বিভিন্ন রঙের কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, কিন্তু এখন এদের চিনি বললে ভুল হবে। সারা শরীরের রং মেখে নিজেকে কেমন পেতনি বানিয়ে রেখেছে সব কয়টা। আজব দুনিয়ার আজব কারবার। এদিক দিয়ে আমার মন পুড়ে, আর এরা আছে হাওয়া দিয়ে ধোয়া ওড়াতে। কলি বিরক্ত মুখে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সদর দরজার কাছে। ওর এত সব রং তামাশা একদম ভালো লাগছে না। আরে কলি, এখন তোর আসার সময় হলো, তোর জন্য সেই কখন থেকে আমরা অপেক্ষা করছি জানিস। মিলি বলল, এসব কি মিলি আপু? আমি তো এসব আগে কখনো দেখিনি। দেখবি কি করে? তুই কি ঢাকা শহরে বিয়েগুলোতে কখনো দেখিসনি? তাহলে জানবি কি করে? জাস্ট একটা প্রোগ্রাম, বিয়ের আনন্দকে বাড়ানো, আর তেমন কিছু না। যাই বলো না কেন আপু, আমার এসব কালচার একদমই ভালো লাগে না। কি দরকার ছিল এসবের? দেখো রং দিয়ে কি একটা বিদঘুটে অবস্থা করেছো নিজেদের। কলি নাক ছিটকে বলল, তাই নাকি? কিন্তু এমন বিদঘুটে এখন তোকেও সাজতে হবে, এত সহজে তোকে ছাড়ছি না। এখন কেবল তুই বাকি আছিস, এখন শুধু তোর পালা। যার বিয়ে সেই যদি একটু রং না মাখে তাহলে কেমন না ব্যাপারখানা বলতো? একদম না আপু, আমাকে রং লাগাবার চেষ্টা করবে না বলে দিলাম, ভালো হবে না। আমার এসব একদম পছন্দ না। আমার এত সং সাজার কোনো ইচ্ছে নেই, তোমরাই সাজো। কিন্তু মিলি ছাড়ার পাত্র নয়, তাই কলিকে লাগাবার চেষ্টা করতে নিলে কলি দৌড়ে ছুটে যায় বাড়ির পেছনের দিকে। বাড়ির পেছনে একটা ছোট রুম আছে,
মূলত এখানে বাড়ির বাড়তি জিনিসগুলো রাখা হয়, বিশেষ করে সেসব জিনিস ব্যবহার করা হয় না। এক কথা বলা যায় স্টোর রুম। শিলা ও মিলির কণ্ঠের স্বর সামনে আসতে কলি তাদের ভয়ে স্টোর রুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কলি চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস দেয়। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে ভূত দেখার মতো চমকে যায়, কারণ সামনে থাকা ব্যক্তিটাকে এখানে মোটেও আশা করেনি কলি। শুভ প্যান্টের পকেটে হাত রেখে সামনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি কলিতে নিবদ্ধ রেখে সর্বাঙ্গে বিচরণ করতে লাগলো। কিছুক্ষণ কলি দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে থিমি পায়ে এগিয়ে আসতে লাগলো। এখন এক হাতে তার রঙের একটা থালা। কলি ভূত দেখার মতো চমকে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কলি ভাবছে কালকের মতো আজও হয়তো স্বপ্ন দেখছে। তা না হলে শুভ এখানে কি করে আসবে? কেনই বা আসবে? তার কি এখানে আসার কোনো কারণ আছে? না, নেই তো। তাহলে স্বপ্ন ভাবলেও বাস্তব সত্য এই যে মানুষটিকে দেখা মাত্র কোলের বুক ধকধক করতে লাগে, নিঃশ্বাস ভারী হতে লাগে। কিন্তু স্বপ্ন এই মানুষটির আশা এখন নিষেধ। কলি নিজেকে ধাতস্থ করে সামনে দাঁড়ানো ব্যক্তিকে স্বপ্ন ভেবে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাওয়ার জন্য পেছন ঘুরে দরজা খুলতে নিলে দেখে দরজা বাহির থেকে বন্ধ। কলি জোরে জোরে কয়েকবার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে কলি বিরক্ত হয়ে পেছনে ঘুরতে নিলেই দেখে শুভ ওর একদম কাছে দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিক কলি চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকালো। এখনো অনেকটা ঘোরের মধ্যে আছে ও। শুভ থালা থেকে রং নিয়ে গালে ছোঁয়াতেই ঈষৎ কেঁপে উঠল। শুভ মুচকি হেসে কিছু রং কপালেও লাগিয়ে দিল। কলি স্থির হয়ে এখনো দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বলতে ভুলে গিয়েছে। শুভ ছোঁয়ায়ও সর্বাঙ্গে আগুন ধরানোর মতো জ্বালা হতে লাগলো। তবে এই জ্বালায় অদ্ভুত সুখ সুখ অনুভূতি হতে লাগলো ওর। এরপর কলির হাতে রং মাখিয়ে সেই হাত দিয়ে নিজের পুরো মুখে রং লাগিয়ে নিল শুভ। আর কলি সাথে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, আসলে বুঝতে পারছে না ওর সাথে হচ্ছেটা কি। শুভ কলির আরো একটু কাছে এগিয়ে আসতেই কলি ভয়ে চোখ দুটো বন্ধ করে কাঁপতে থাকে। শুভ কলির এমন ভয় পাওয়া মুখটা দেখে একটু চাপা হাসে। আরও একটু এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে বলে, দেখলি তো, আজ তোকে আমার রঙে রাঙিয়ে দিলাম আর তোর রঙে নিজেকে রাঙিয়ে নিলাম। শুভর ঘোর লাগা কোথায় আচানক কলি চোখটা খুলে দৃষ্টি সামনে নিক্ষেপ করে। কিন্তু কি আশ্চর্য, এবারও সামনে কেউ নেই, দরজাটা এখন খোলা। কলি দৌড়ে বাহিরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। বাহিরে ইনাম, মাহির, রাহি, অর্পা, ফাহিম আছে, কেবল শুভ নেই। কলির সন্দেহ হলো, তার মানে এটা স্বপ্ন ছিল না ওর, ওটা শুভই ছিল। কলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই এসে কলিকে রং দিতে থাকে, কিন্তু কলির চোখ সে তো শুভকে খুঁজতে ব্যস্ত। একসময় নিজের অনুভূতি দাবিয়ে রাখতে না পেরে রাহিকে জিজ্ঞেস করেই ফেলে, শুভ কোথায়? কিন্তু রাহির কথায় কলির ঘোর কাটে, কারণ রাহি বলল শুভ নাকি বাড়িতে ঘুমিয়ে আছে। আমরা অনেক ডাকাডাকি করলাম রং খেলবো বলে, কিন্তু ভাইয়ার নাকি রঙে অ্যালার্জি, তাই ও খেলতে পারবে না, তাই আমরাই চলে আসলাম। কলির রাহির কথা একদমই বিশ্বাস হলো না। ও পুরো বাড়ি চিরুনি অভিযান করে খুঁজলো শুভকে, কিন্তু না, কিছুই পেল না। ওর মন বলছে ওটা শুভই ছিল, তাহলে সবাই আমাকে মিথ্যা কেন বলছে? কিছুই বুঝতে পারছি না। আজ কলির বিয়ে। সকাল থেকে কলির চোখের পানি যেন বাদ মানছে না। সাজাতে যারা এসেছে তারাও খুব বিরক্ত কলির উপর, কিন্তু কলির কি দোষ? এতদিন নিজেকে শক্ত রাখলেও এখন সে নিজেকে সামলাতে পারছে না। শুভকে ছাড়াও কিভাবে থাকবে? সে একদম বন্ধ অনুভূতি। এত বছরের ভালোবাসা ভোলা কি এতই সহজ? মুখে যতই বলুক শুভকেও ভালোবাসে না, কিন্তু মনকেও কিভাবে বুঝাবে কলি? মনের পিঞ্জরে শুভকে তো অনেক আগে বন্দি করে রেখেছে। সেখান থেকে শুভকে সরিয়ে অন্য কাউকে রাখা মানে নিশ্চিত মরণ কলির জন্য। লাল বেনারসিতে কলিকে অপূর্ব লাগছে। যেই দেখছে তারই চোখ যেন কলি থেকে আটকে যাচ্ছে। কলি এমনিতেই দেখতে অনেক সুন্দর, তার উপর লাল রংটা যেন কলির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সাথে ম্যাচিং গহনা, ফুল, কোনো কিছুরই কমতি নেই এই নববধূর মধ্যে। কিন্তু এদিক দিয়ে কলি এক গভীর চিন্তায় মগ্ন। সামনে কে আসছে, কে কি করছে বা বলছে, কিছুর মস্তিষ্কে যাচ্ছে না। এদিক দিয়ে কাজে বারবার কবুল বলতে বলছে, কিন্তু কলির কানে যেন কোনো কথাই ঢুকছে না। কলির বাবা এসে কলির মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে, কোনো সমস্যা মা? এতক্ষণ পর কলির ধ্যান ভাঙলো আর বাবার দিকে ছলছল চোখে তাকালো। কবুল বল মা, সবাই তোর অপেক্ষা করছে। কলি কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে মনকে শক্ত করে অস্ফুটে কবুল বলে দিল। হয়ে গেল কলির বিয়ে। কবুল বলার সাথে সাথে চারিদিকে হই হুল্লোড় আরো বেড়ে গেল। সবাই সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লো,
কিন্তু কলির মনের ভেতর ঝড়টা যেন আরো বেড়ে গেল। বিদায়ের আগে চিৎকার পেরে কাঁদতে মন চাইছে এখন, কারণ আজ থেকে পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে হবে। নতুন এক মানুষ, নতুন এক জীবন। কিন্তু কিভাবে পারবে ও এত বছর স্মৃতি মুছে দিতে? বরকনেকে পাশাপাশি বসানো হলো। কলি তার বর থেকে একটু দূরত্ব রেখে বসলো, কিন্তু কলির বর কলির কাছে এসে একবারে ঘেসে বসলো। কলির খুব বিরক্ত লাগছে লোকটা কান্না দেখে। অস্বস্তিকর একটা পরিবেশ। হঠাৎ মাহি, এনাম আর রাহি সামনে এসে বলে, ভাবি এবার তো একটু হাসো, মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? ছোটবেলায় ভাইয়াকে বিয়ে করবে বলেছিল না? দেখো ভাইয়া সত্যি সত্যি তোমাকে বিয়ে করে ফেলেছে। এবার তো একটু হাসো। ভাবি, কলি একটু অবাক হয়ে তাকালো ওদের দিকে। মাহির, তোকে বলেছিলাম না তোর ভাবির অ্যাক্সিডেন্টের পর মাথাটা খারাপ হয়ে গিয়েছে? দেখছিস কী সব আবল তাবল বলছে, আজগুবি টাইপ। পরিচিত কণ্ঠ শুনে আমি আমার পাশে বসে থাকা লোকটির দিকে তাকালাম। শুভকে দেখে 420 ভোল্টেজের ঝটকা খেলাম। আপনি এখানে কি করছেন? বলে কিছুটা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার না শাহিন। শুভ আর কিছু বলতে দিল না। এমন ভাবে কোলের দিকে তাকালে মনে হয় এখনই ওকে কাঁচা খেয়ে ফেলবে। ভয়ে কোলের মুখ দিয়ে আর কথা বের হলো না। আচানক ওনার নিচ দিয়ে কোলের হাতটা শক্ত করে চেপে ধরে শুভ। সবার দৃষ্টির অগোচরে ওকে ওনার আরো একটু কাছে টেনে নেয়। কানের কাছে মুখে নিয়ে ফিসফিস স্বরে বলতে লাগে, তুই কি মনে করেছিস এত সহজে তোকে ছেড়ে দিব? এত বছর অপেক্ষা করে যত্ন করে গাছ বড় করলাম আমি, আর এখন আমার গাছের ফল অন্য কেউ খাবে? তাহলে আমি শুভ কি করব? বসে বসে আঙুল চুষবো? এটা তো হতে পারে না জান। আমার অনেক সাধনার ফল, এর ভাগ আমি কাউকে দিতে রাজি না। ফল দরকার পড়লে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, তবু কাউকে দেওয়া তো দূরে থাক, স্পর্শ করতে দিব না, বুঝলি? কলি শুকনো একটা ঢোক গিলে মাথা নাড়ল। অনেক জ্বালিয়েছিস আমায়, এখন তোর পালা, তুইও নিজেকে তৈরি করে নে। শুভ কলি থেকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আরে ভাই, ভাবি তোমাদের রোমান্স বন্ধ করো। এখানে এত মানুষের সামনেও শুরু হয়ে গিয়েছো। আর ভাবি, তুমি এত অবাক কেন? মনে হয় জানতেই না শুভ ভাইয়ের সাথে বিয়েটা হচ্ছে। এতদিন তো আমরা ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কাজী তো নাম নিয়েছিল, শুনো নাই? কলি খুব অসহায় চোখে মাহিরের দিকে তাকায়। মাথা নেড়ে বোঝালো ও নাম শুনে নেয়, কারণ ও তো তখন শুভর চিন্তামগ্ন ছিল। হো আল্লাহ, ভাবি তুমিও না এখনো পিছিয়ে রয়ে গেলে। কলির গাল দুটো টেনে, যাক ভালোই হয়েছে, কলির শুভকে সামলাতে হবে না, শুভই কলিকে সামলাবে নি। দরকার পড়লে কোলে বসিয়ে বোঝাবে, রাগ ভাঙাবে, পিচ্ছি বউ বলে কথা। জাস্ট শ্যাট আপ ফাহিম, অনেক হয়েছে। এবার কিন্তু সবগুলোকে পিটানো শুরু করব। সবাই হেসে দিল, কিন্তু কলির মুখের হাসিটা গায়েব হয়ে গেল। এতক্ষণ শুভর কথা চিন্তা করছিল শুভকে ছাড়া কিভাবে থাকবে, আর এখনো শুভর কথা চিন্তা করছে শুভর সাথে কিভাবে থাকবে। এতদিন শুভকে জ্বালানোর শোধ কলির উপর দিয়ে কিভাবে তুলবে। অবশেষে শুভ ও কলির বিয়ে হয়ে গেল। শুভর এত বছরের অপেক্ষার সমাপ্তি আজ হলো। কলিকে পাওয়া শুভর জন্য সহজ ছিল না, কিন্তু শুভ সব বাধা অতিক্রম করে আজ কলিকে একেবারের জন্য নিজের করে নিয়েছে। কলির হাজারো বোকামি মার্কা কাজকর্মের জন্য নিজের ভালোবাসাকে শুভ কখনো কম হতে দেয়নি। অবশেষে আসলো কলির বিদায়ের মুহূর্ত। এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের জন্য অনেক কষ্টকর। কলি তার বাবা মায়ের অনেক আদরের বড় হয়েছিল, তাই তো আজ ছেড়ে যেতেও বেশি কষ্ট হচ্ছে। কলির বাবাও নীরবে কান্না করছে, কিন্তু শুভর হাতে কলিকে তুলে দিয়ে কলির বাবা অনেকটা মন থেকে শান্তি পাচ্ছে আজ, কারণ তিনিও জানে তার রাজকন্যার জন্য শুভর থেকে ভালো রাজকুমার আর কোথাও হয়তো পাবে না তিনি। এত বছর তিনি যেমন মেয়েকে সব বিপদ থেকে আগলে রেখেছিল, এখন থেকে শুভ তার রাজকন্যা থেকে সব বিপদ আপদ থেকে আগলে রাখবে, এতটুকু ভরসা আছে তার শুভর প্রতি। গাড়ি চলতে লাগলো চৌধুরীদের বাগান বাড়ির উদ্দেশ্যে। দুদিন সবাই এখানেই থাকবে, তারপর সবাই শহরে চলে যাবে। কলি গাড়িতে উঠে শুভকে দেখে আরো বেশি জোরে জোরে কাঁদতে লাগলো। শুভ কলির এমন বিহেভিয়ারে কিছুটা বিরক্ত হলেও আপাতত কিছু বলল না, কিন্তু কলির কান্না যেন বন্ধই হচ্ছে না। তাই শুভ কলির দিকে নিজের রুমালটা বাড়িয়ে দিয়ে বলল, চোখ মোস, চোখ নাকের পানি দিয়ে তো সুন্দর মুখটা পেঁচার মতো করে ফেলেছিস। এরপর শুভ কিছুটা কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল, কিছুটা চোখের জল বাঁচিয়ে রাখ, বাসর ঘরে তোর কাজে দিবে। কলির চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভর মনের ভেতর কি চলছে। বড় বড় মতো কলি এবারও ব্যর্থ হলো। শুভর মন পড়া বড় দায় কলির জন্য। কলির মতো পুচকে মেয়ে শুভর বিশাল হৃদয়টা দখল করতে সক্ষম হলেও শুভর মনকে পড়তে কলি ব্যর্থ। তাই তো বারবার শুভকে ভুল বুঝে
কলি ও শুভ চৌধুরী বাড়িতে এসে পড়ল। সবাই এসে নতুন বউকে বরণ করে নিল। শুভর ছোট মা শুভকে ইশারা দেওয়ার সাথে সাথে শুভ কলিকে কোলে তুলে নিল। এটা নাকি এবারের নিয়ম। শুভ সব সময় কলিকে বলতো, বিয়ের দিন কোলে করে আমার বাড়িতে নিয়ে যাব তোকে, এরপর মরার পরই তুই এই বাড়ি থেকে বিদায় নিবি, তাও আমার কাঁধে, যদি তোর আগে না মরি, বুঝলি? কলিকে শুভ রুমে রাখা হলো। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের ঘ্রাণ দিয়ে রুমটা যেন পরিপূর্ণ। এমনই একটা রাতের স্বপ্ন শুভ কলি দেখেছিল। আর আজ এত অপেক্ষার পর এলো শুভ আর কলির সেই মিলনের রাত। ভেবে কলির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। পরক্ষণে কলির শুভর কথা মনে পড়ে ভয় হতে লাগলো। আজ কলি শুভর নামটা শুনেও ভয় পাচ্ছে, কারণ কলি ভালো করে জানে এতদিন শুভকে যা যা কষ্ট দিয়েছে তার শুভ কলি থেকে সুদে আসলে তুলে নেবে। এর থেকে ভালো হতো শাইনের সাথে বিয়ে হতো। এই হিংস্র মানব থেকে তো বাঁচা যেত। আজ তো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে, পালাতেও দিবে না। হঠাৎ দরজা খোলার শব্দে কলি যেন ভয়ে আটকে ওঠে। শুভ রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। আস্তে আস্তে মৃদু পায়ে কলির সামনে এসে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, কিরে, বাসর ঘরে স্বামীকে যে সালাম করতে হয় তা কি জানিস না? শুভ রাগান্বিত স্বরে শোনা যাচ্ছে শুভ। কলিরও মনে পড়ে গেল আসার সময় মা বাবার বাড়ি এ কথা মনে করে দিয়েছিল, কিন্তু শুভ চক্করে ভুলে গিয়েছে। তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সালাম করে নিল। শুভ আর কিছুই বলল না। আয়নার সামনে গিয়ে নিজের শেরওয়ানির বোতামগুলো খুলতে লাগলো, আর আয়না দিয়েই কলিকে পুরো স্ক্যানিং করতে লাগলো। আজ কলিকে অনেক সুন্দর লাগছে। আগেও লাগতো, তবে আজ ওর ওই মানানসই সাজসজ্জা, লজ্জামাখা মুখ, গভীর কাজল, কালো চোখের ভয় পাওয়া চাহনি, সুকোমল বদনখানি আমাকে পাগল করে দিচ্ছে। ওর স্পর্শ পেতে, ওর কাছে পেতে, ওর সাথে ভালোবাসার সাগরে ডুব দিতে মন চাইছে। আগে তো এমন মনে হয়নি কখনো, এমন অস্থিরতা কাজ করেনি কখনো, এতটা পিপাসিত নিজেকে আগে কখনো মনে হয়নি। এটা কি তাহলে কবুল বলারই একটা টান? শুভর তীক্ষ্ণ দৃষ্টি কলির দিকে, আর কলি সে তো ভয়ে লজ্জায় শুভর দিকে তাকাতেই পারছে না। কিছুক্ষণ পর শুভকে কলির কাছে আসতে দেখে কলিও পেছনে যেতে নিলে বিছানার কারণে বেড়ে বসে পড়ে। শুভ কলির একদম কাছে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, শাহিন ছেলেটা দেখতে কেমন রে? শুভর কথায় কলি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আমি তো শাহিনকে দেখিনি, শুধু কণ্ঠ শুনেছি। কলি বলে, আর এতেই পাগল হয়ে গিয়েছিস? এত মধু ছিল কণ্ঠে, ও বুঝতে শুভ সোজা হয়ে দাঁড়িয়ে, পারছি। তুই তো আবার গায়িকা, তাই তো কণ্ঠ শুনে পাগল হয়ে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিস, তাই না? হঠাৎ শুভ ওর পুরুষালী হাতটা দিয়ে কলির দুগাল শক্ত করে চেপে ধরে। বল, বলছিস না কেন? এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলি তুই? আমি না হয় বাধ্য ছিলাম আরশির সাথে নাটক করার জন্য, কিন্তু তুই কেন করলি এমন? কলি, কথা বল। কিছুটা চেঁচিয়ে উঠল শুভ। গাল দুটো চেপে ধরায় কলি কথা বলতে পারছিল না, শুধু ঠোঁট দুটো নাড়ছিল। ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু শুভ সেদিকে কোনো খেয়ালই নেই। শুভ কলিকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। আর যাওয়ার আগে কলিকে ফ্রেশ হতে বলে গেল। কলি বসে বসে কাঁদতে লাগলো। কলি জানে শুভ খুব কষ্ট পেয়েছে। কলি যদি কষ্ট পেয়ে থাকে তাহলে শুভরও কম কষ্ট হয়নি, কারণ কলি যেমন শুভকে ভালোবাসে তেমনই শুভ কলিকে সীমাহীন ভালোবাসে নিঃসন্দেহে। এবার শুভ রাগ উঠে যায়। শুভর ধমকে কলি ওয়াশরুমের দিকে দৌড়ে চলে যায়, আর শুভ নিজের রাগটা কন্ট্রোল করতে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে। এতদিন পর শুভ নিজেকে অনেকটা রিল্যাক্স মনে করছে। আজকের পর থেকে কলি শুধু ওর, কলির উপর শুধু ওর অধিকার, আর কারো না। ধীরে ধীরে ভালোবাসা দিয়ে শুভ যে রাজপ্রাসাদ বানিয়েছিল, সেই রাজপ্রাসাদের রানী হলো কলি। আর আজ থেকে কলির বসবাস শুভর মনের সেই রাজপ্রাসাদে। হঠাৎ কেউ শুভকে পেছন থেকে জড়িয়ে ধরল। শুভ জানে তাকে জড়িয়ে ধরে আছে তারই রাজপ্রাসাদের সেই রানী, যার জন্য শুভ হাসতে হাসতে মরতেও রাজি। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ ক্ষমা করে দিন। কলি নরম ছোট হাত দুটো শুভর পেটকে জড়িয়ে ধরে আছে। শুভ সিগারেটটা ফেলে কলির বাম হাতটা শুভর বুকের বাম পাশে রাখলো। জানিস, তুই ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। এই বুকের ধুপানি শুনতে পাচ্ছিস? এটা বন্ধ হয়ে যাবে তুই চোখের আড়াল হলে। তাহলে কেন করেছিস? আমি কি খুব খারাপ বলতো? এবার কলি আবারও কান্না করে দিল। শুভ কলির হাতটা ধরে নিজের সামনে এনে দাঁড় করালো। গোলাপি কালারের শাড়িটা যেন কলির শরীরে রঙের সাথে মিশে গেছে। চুলগুলো ছাড়া মুখে নেই কোনো সাজসজ্জা, তবুও শুভকে কলির দিকে চুম্বকের মতো টানছে। শুভ কলির মুখটা ধরে, এত কান্না কোথায় পাস বলতো? এতক্ষণে তো একটা পুকুর ভরে যেত, আর আমি সেই পুকুরে ডুব দিয়ে নিজের পিপাসা মেটাতে পারতাম। শুভ কলিকে আলতো করে জড়িয়ে ধরলো। স্টপ, জানার কাঁদিস না, আমি জানি
তুইও কয়েকদিন অনেক কষ্ট পেয়েছিস, তাই আর কোনো কাঁদাকাঁদি চলবে না। শুভ কলির চোখের পানি মুছে দিয়ে কলির কোমরটা জড়িয়ে ধরে দুষ্টুমির স্বরে বলে। তুই আমাদের বিয়ের মিষ্টি খেয়েছিস কলির মনটা ভালো করার জন্য। কলি একটু ভেবে মাথা নাড়ল। তার মানেন না ও খায়নি। ছি, কি বলিস? সবাই খেলো আর তুই পেলি না? তাহলে আমি দিলে খাবি? কলি আহ্লাদে আটখানা হয়ে নাচতে নাচতে হা বলল। হ্যাঁ, ও খাবে বিয়ের মিষ্টি। শুভ কলিকে আর কিছু বলতে না দিয়ে কলির ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট দিয়ে দিল আর পরম আবেশে কিস করতে লাগলো। কলি এতক্ষণ পর্ব বুঝতে পারলো শুভ এই মিষ্টির কথা বলছে। চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল। কিন্তু আজ কলি আর শুভকে বাধা দিল না, নিজেও শুভর সাথে তাল মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শুভ কলির কপালে কপাল রেখে বার কয়েক শ্বাস নিয়ে বলল, আই নিড ইউ জান। আজ তোকে আমার খুব প্রয়োজন। আমার এত বছরের তৃষ্ণা শুধু তুই মেটাতে পারবি। আমি আজ তোকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাই। আই প্রমিস জান, আমি তোকে কষ্ট দিব না, বিশ্বাস করিস তো আমায়? শুভর মায়া ভরা কথায় কলির চোখ দুটো ছলছল হয়ে গেল। শুভকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। শুভ কলির কপালে একটা কিস করে কলি তুলে নিল। শুভ কলিকে নিয়ে ডুব দিল ভালোবাসার এক অন্য জগতে। আজ শুভর প্রেমময় তৃষ্ণার নিবারণ হবে শুভ কলির মধুর মিলনে। 5 বছর পর ফাহিম ও অর্পা শুভদের বাসায় এলে সাথে তাদের 4 বছরের ছেলে সোহান। বাসায় এসে অর্পা দেখে ড্রয়িং রুমে ওর বাবা, বড় আব্বু, বড় আম্মু আর মা বসে বসে গল্প করছে। সোহান নানু বলে ডাক দিয়ে কোলে ঝাঁপিয়ে পড়ে। অর্পাকে দেখে সবাই অনেক খুশি হয়। রাহি দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস আপু? আমি আলহামদুলিল্লাহ। আগে বলো, আমার ভাই আর ভাবিগুলো কোথায়? শুভর মা হেসে বলল, ইমান ওর বউকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে। ওর শাশুড়ি নাকি কিছুটা অসুস্থ, তাই দেখতে গেল। আর মাহির তার ফ্রেন্ডের সাথে কোনো পার্টিতে গিয়েছে। আর আমার শুভ ভাই আর ভাবি এই দুজন কোথায়? আর বলিস না, সব সময়ের মতো এবারও দুজনে ঝগড়া করেছে। এবার কি কারণে? কলি ভাবি তার বাপের বাড়ি যেতে চায়, কিন্তু শুভ ভাইয়া রাজি হচ্ছে না। এই ছেলেটা না সব বিষয় খুব অতিরিক্ত করে। কলিকে সারাক্ষণ চোখে চোখে রাখে। কলির ব্যাপারে কাউকে বিশ্বাস যায় না। জানিস, কলিকে নিজেই কলেজে নিয়ে আসবে, আবার নিজেই বাসায় দিয়ে যায়। আমি অনেকবার বলেছি ড্রাইভার আছে না, সেই করবে। এই 5 বছরে কলিকে একবারও চুলার পাশে যেতে দেয় নাই। তোর ভাইয়ের এসব অত্যাচার দেখেই কলি একদিন পালাবে। শোনো শুভর মা, আমার বৌমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আগেই হয়েছে, আমার ভাইয়ের নামে এত বদনাম করতে হবে না তোমাদের। চলো ফাইম, আমরাই দেখে আসি। শুভর কোলে কলি আর কলির কোলে সোহান। শুভ কলির মেয়ে, 2 বছর বয়স চলছে। মার মেয়েকে কোলে নিয়েই শুভ কলির সাথে কথা বলছে। ওদের ভাষা এটা ওদের ঝগড়া না, জাস্ট একটু মান অভিমান। বাহ, কে সিন হে। দরজার কাছে দাঁড়িয়ে ফাহিম বলল, তোর কথা থেকে উদয় হলি এই সময়? কেন ভাইয়া, আমরা কি আসতে পারি না? এদিক দিয়ে কলি বারবার শুভকে দাঁত ছাড়িয়ে ওঠার চেষ্টা করছে। তা বুঝতে পেরে শুভ কলিকে আরো টাইট করে জড়িয়ে ধরল। আরে অর্পা, আমরা তোমার ভাইয়ের রোমাঞ্চকর সময়ে এসে ডিস্টার্ব করেছি, বুঝো না কেন? কলি এবার খুব রাগান্বিতভাবে শুভর দিকে তাকালো। অথচ শুভর ডোন্ট কেয়ার লুক দেখে কলি অসহায়ভাবে অর্পার দিকে তাকালো। আপু, তোমার ভাইটা এত বেহায়া কেন বলো তো? দেখো কলি, আমার ভাইয়ের শুধু তোমার বেলায় এমন বেহায়া হয়ে পড়ে, তা না হলে আমার ভাইয়ের মতো ভাই আছে নাকি? হয়েছে, চলো। ফাহিম অর্পার হাত ধরে, এদের রোমান্টিক সিনে আমরা ভিলেন হয়ে দাঁড়িয়ে আছি কেন? চলো তো। লাভ ইউ দোস্ত, তুই আমার সত্যিকারের বন্ধু। আমার মনের কথা জেনে গিয়েছিস। এখন আমার আরও একটা উপকার কর। আমার পিচ্চির এই পুচকিটাকে, মানে আমার মেয়েটাকেও নিয়ে যা তোদের সাথে। ফাহিম হাসতে হাসতে সোহানিকেও কোলে নিয়ে চলে গেল। শুভর এমন আচরণে কলি ভীষণ লজ্জা পেল। কিছুটা রাগান্বিত স্বরে বলল, আপনি এমন কেন বলেন তো? লজ্জা শরম বলতে কিছু নেই। পুরুষ মানুষের এত লজ্জা শরম থাকতে হয় না, জানিস না? কলিও শুভকে একটু ভালো করে জড়িয়ে ধরল। এবার শুভ শার্টের বোতাম খুলছে তো এক বোতাম লাগাচ্ছে। কি করছিস? আমার না একটা জিনিস লাগবে। শুভ কিছুটা অবাক হলো, কারণ কলি কখনো কিছু চায়নি, কিন্তু আজ নিজ থেকে কিছু চাইছে। শুভ উৎসাহ হয়ে তাই জানতে চাইলো, বল তোর কি লাগবে, যেখান থেকে হোক আমি এনে দিব। আমার না। তোর বাকিটা বল। শুভ ভ্রুটা কুঁচকে বলল, আমার না একটা ছোট্ট শুভ লাগবে। শুভ কলিকে কাল থেকে ধপাস করে নিচের ফ্লোরে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। কলি ব্যথা পেয়ে আ করে শব্দ করে উঠল। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো,
কি হলো, এইভাবে ফেলে দিলেন কেন? তো কি করব? এমনি সুহানিকে পেয়ে তুই আমাকে একদম সময় দিস না। সারাক্ষণ ঘর সংসার পড়ালেখা আর সোহানি নিয়ে ব্যস্ত থাকিস। আরও একটা বেবি হলে তুই কলি আমাকে তো ভুলেই যাবি। দরকার নেই, আমি এক সন্তান নিয়ে হ্যাপি। সো মাথা থেকে সব ঝেড়ে ফেল। কলি রাগ করে উঠে চলে যেতে নিলে শুভ ধরে ফেলে। কোথায় যাওয়া হচ্ছে? তুই চলে গেলে আমি রোমান্স কার সাথে করব? জানি না, বাজে লোক, ছাড়ুন আমায়। তোর জানতে হবে না, আমি জেনে নিবনি। বলে কলিকে বিছানায় ফেলে। বিছানার সাথে চেপে ধরে শুভ। কলির ঠোঁটে পরম আবেশে কিছুক্ষণ কিস করে গলায় নেমে আসে। শুভ ঠোঁটে স্পর্শ করে ঘাড়ে গলায় পেতে থাকে। কলিও বিমোহিত হয়ে অস্পষ্ট সুরে শুভ বলে। কলির ডাকে সাড়া দিয়ে শুভ কিছু না বলে কেবল মুখ দিয়ে শব্দ করে। আগে বলুন ছুটির দিনগুলোতে আমাকে আর সুহানিকে ঘুরতে নিয়ে যাবেন। কলির ভালোবাসায় ব্যতিব্যস্ত শুভ কলির কথায় সায় দিয়ে হুম বলে দেয়। কলিও সুযোগ বুঝে আবারও বলা শুরু করে। এই বছর আমাদের দেশের বাইরে নিয়ে যাবেন। শুভ আবারও সায় দিয়ে ওকে বলে দেয়। শুভ কলির মাঝে আরও একটু গভীর ডুব দেওয়ার জন্য আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলতে উদ্বেগ নিতেই কলির শেষ সুযোগটা কাজে লাগাতে চায়। শুভর সম্মোহনে বাহানায় নিজের উদ্দেশ্য সাধন করতে পারে। বাবার বাড়ি যেতে দিবেন। মুহূর্তে শুভ সম্বিত ফিরে না বলে চিল্লিয়ে ওঠে। শুভ পাশ ফিরে নিজের উপর কলিকে দু হাতে তুলে নিয়ে আসে। কলির অসহায় মুখটির দিকে তাকে শুভ মুচকে হেসে বলে, তুই কি মনে করেছিলি আমি ওকে বলে দিব? কলি বাচ্চাদের মতো মাথা নাড়ালো। জান, আপনি যে কলেজে পড়েন সে কলেজের হেডমাস্টার আমি। আমাকে বোকা বানানো এত সহজ নয়। কলি ও শুভ দুজনেই একসাথে হেসে দিল। এভাবে চলতে থাকে তাদের ভালোবাসার দিনগুলো। এভাবেই পূর্ণ হলো কলি ও শুভর ভালোবাসা।